হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৬৩তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। বুকের মধ্যে উষ্ণতাপে ঘুম ভেঙে যায় সুফিয়া খানের। খুব নরম কিছু ছিটিয়ে আছে ওনার বুকে। সুফিয়া খান বন্ধ চোখের পাতা টেনে খুলতে খুলতে হাতড়ালো বুকে ছিটিয়ে থাকা বস্তুটির উপর। হাতে লাগলো কারো উষ্ণ উত্তপ্ত শরীর। অন্ধকার কক্ষে সুফিয়া খান ঘাড় উঁচিয়ে তাকালো নিজের বক্ষে থাকা শরীরটার দিকে। বিড়াল ছানার ন্যায় সুফিয়া খানের বুকে গুজে ঘুমিয়ে আছে মায়া। সুফিয়া খান মায়ার কপালে হাত রাখতে বুঝতে পারল মায়ার শরীর পুড়ছে জ্বরে। তিনি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে অন্ধকার রুমে আলো জ্বালালো, ল্যাম্পপোস্টে সুইচ বোর্ড চেপে। উজ্জ্বল কক্ষে তিনি পুনরায় মায়ার গায়ে হাত বুলালো। রাতে ঘুমানোর সময়ও মায়ের শরীরের তাপমাত্রা ঠিক ছিল, কিন্তু মধ্যরাত হতে হতে মায়ের গা কাঁপিয়ে জ্বর ওঠার কারণটা তিনি বুঝল না। বিগত ১.৫ মাসে ওনার বেশ অনেক কষ্ট পোহাতে হয়েছে মায়াকে স্বাভাবিক আনতে। যদিও মায়া পুরোপুরি সুস্থ নয়, তারপরেও সুফিয়া খানের সঙ্গ মায়ার বেশ পছন্দ। ওনার কথা শুনেন, ওনার মতো কাজও করে মায়া। বিগত ১ মাসে মায়ের প্যানিক অ্যাটাক হয়নি, আর জ্বরটাও তিনি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। মায়ের খাবার দাবার, ঘুম, মেডিসিন, পরিচর্যা সব কিছু তিনি দেখাশোনা করেন। ওনার নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে মায়ের অস্বাভাবিক মাত্রার জ্বর পুনরায় মায়াকে মানসিক চাপে ফেলতে পারে বলে চিন্তিত হলেন সুফিয়া খান। কপালের চিন্তিত ভাঁজ ফেলে উঠে বসতে বসতে মায়ের বাহু টেনে বালিশে শোয়ালো। রিমোট চেপে এসির পাওয়ার বন্ধ করতে করতে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়ালো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মায়ের মেডিসিন হতে জ্বর মাপার থার্মোমিটার নিতে। ড্রয়ার খুলে থার্মোমিটার নিয়ে মায়ের মুখে পুরতে তিনি দেয়াল ঘড়ির দিকে তাকালো। সময় নিয়ে অপেক্ষা করলো। পুনরায় মায়া মুখ থেকে থার্মোমিটারটি বের করতে দেখলো মায়ের গায়ের জ্বর ১০৪ ডিগ্রিতে। তিনি থার্মোমিটারটি হাতে নিয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মায়ের জ্বরের কারণ খুঁজতে গিয়ে মনে পড়ল সন্ধ্যা রাতের কথা। ড্রাইভার হাশেমের লাশের সঙ্গে হৃদকে রক্তাক্ত অবস্থায় দেখে অতিরিক্ত ভয় থেকে জ্বর এসেছে মায়ার। মানসিক রোগীদের জন্য এসব খুন খারাপির রক্ত দেখাটা ঠিক নয়, তারা অল্পতে উত্তেজিত হয়ে পড়ে। সেখানে মায়া রক্তাক্ত অবস্থায় গোটা লাশ দেখেছে হৃদকে ছুরি হাতে। মায়ের গায়ের জ্বর আসাটাও স্বাভাবিক, কিন্তু সুফিয়া খান ভয় পাচ্ছেন এই জ্বরের ঘোরে মায়ার না আবার প্যানিক অ্যাটাক করে বসে। তাহলে ওনার বিগত ১.৫ মাসে মায়াকে খানিকটা সুস্থ করার চেষ্টাটা পুনরায় বৃথা হয়ে যাবে। চিন্তিত সুফিয়া খান নিজের ফোন খুঁজল এই রাতে মায়াকে নিয়ে হসপিটালে যাবে বলে। বেডসাইডের টেবিল হতে নিজের ফোন উঠাতে উঠাতে খট করে শব্দ করল দরজায়। এই রাতে ওনার রুমে কে হতে পারে সেটা দেখতে তিনি ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দেখল হৃদকে গম্ভীর মুখে ওনার রুমে প্রবেশ করতে। হৃদকে অসময়ে ওনার রুমে দেখে কপাল কুঁচকে তিনি সোজা হয়ে দাঁড়ালো ফোন হাতে নিয়ে। হৃদের পিছন পিছন ডক্টর সাজিদাকেও দেখল কক্ষে প্রবেশ করতে। সুফিয়া খান বুঝল হৃদের কাছে মায়ের অসুস্থতার খবর ওনার আগে পৌঁছিয়েছে। মায়া তো আর যাবে না নিজের অসুস্থতার খবর জানাতে। তার মানে ওনার ছেলে হৃদ নিজ থেকে এসেছে মায়াকে দেখতে। চিন্তিত সুফিয়া খানের কপালের ভাঁজ শিথিল হলো। হাতের ফোনটা জায়গায় রাখতে রাখতে দুহাত বুকে বেঁধে দাঁড়ালো হৃদের পরবর্তী পদক্ষেপ দেখতে। হৃদ মায়ের শিরদাঁড়ায় কাছটায় দাঁড়ালো বিছানার অপর পাশে। ডক্টর সাজিদা বেগম সুফিয়া খানের দিকে এগিয়ে গিয়ে বসলো মায়ের পেট বরাবর। মায়ের কপালে হাত রেখে বলল, গায়ে তো অনেক জ্বর পেশেন্টের, এত জ্বর হলো কিভাবে? ডক্টর সাজিদা বেগমের কথায় সুফিয়া খান কিছু বলবে তার আগেই হৃদ গম্ভীর গলায় বলল, ১০৪ ডিগ্রি আছে। হৃদের কথায় সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। ওনার সন্দেহই ঠিক ছিল। হৃদের কাছে মায়ের জ্বরের ধারণা আছে, তার মানে ওনার ঘুমন্ত অবস্থায় হৃদ এসেছিল এ কক্ষে। হয়তো তখনই মায়ের জ্বর মেপে ডক্টর সাজিদাকে এই রাতে ডেকে পাঠিয়েছেন। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদের মতিগতি বোঝার চেষ্টা করল। হৃদ নিজের মায়ের দৃষ্টি উপেক্ষা করে তাকালো মায়ের জ্বরের প্যাকেজে মুখটার দিকে। ডক্টর সাজিদা বেগম সবে জ্বর মাপার থার্মোমিটারটা ব্যাগ থেকে বের করতে চেয়েছিল, কিন্তু হৃদকে মায়ের জ্বরের তাপমাত্রা বলে দিতে দেখে তিনি হাত গুটিয়ে মায়ের পালস রেট চেক করতে করতে বলল, পেশেন্ট তো এতদিন ভালোই ছিল, রেগুলার চেক আপ করাতে আসতো। আজ দুপুরেও তো দেখলাম মিসেস খানের সঙ্গে সুস্থ সবল ঘোরাফেরা করছে। তাহলে রাত হতে হতে হঠাৎ এত জ্বর ওঠার কারণ কি?
ডক্টর সাজিদার কথায় সুফিয়া খান চুপ রইল। তিনি জানেন ওনাকে কষ্ট করে কিছু বলতে হবে না। যার বউ সে বলবে কেন এতটা জ্বর হলো তার বউয়ের। সুফিয়া খানের ভাবনা সত্যি ঘটিয়ে হৃদ সত্যি সত্যি ডক্টর সাজিদাকে জানালো অতিরিক্ত ভয় থেকে জ্বর উঠেছে। রাতে কোনো কারণে ভয় পেয়েছিল, তারপর থেকে এই জ্বর। হৃদের কথায় ডক্টর সাজিদা বলল, আপনারা জানেন পেশেন্ট ভয় পায়, এমন কিছু থেকে পেশেন্টকে দূরে রাখতে হবে। তারপরেও কেন পেশেন্টকে এমন? ডক্টর সাজিদা বেগমের কথা শেষ করার আগেই হৃদ শক্ত মেজাজে বলল, জ্ঞান না দিয়ে রোগী দেখুন, মেজাজ খারাপ হচ্ছে, প্রশ্ন করবেন না, ট্রিটমেন্ট করুন। হৃদের কথায় ডক্টর সাজিদা বেগম থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে। ডক্টর হয়ে তিনি পেশেন্টের ব্যাপারে প্রশ্ন করবেন না? পেশেন্টের অবস্থা না জেনে কীভাবে ট্রিটমেন্ট দিবে? এই জন্য তিনি এই বাড়িতে আসতে ভয় পান। মা ছেলে দুটোই তারা। একটা কথার বেশি দুটো প্রশ্ন করলে কেমন যেন চোখ মুখ গম্ভীর হয়ে যায় এদের। এদের সঙ্গে ভালো মানুষ থাকলে পাগল হয়ে যায়, পাগল মানুষ তো ডাবল পাগল হয়ে যাবে। ওনার ধারণা এজন্য হয়তো মায়া নামের মেয়েটি সুস্থ হচ্ছে না, এই মা ছেলের প্যারায় পড়ে। ডক্টর সাজিদা বাকিটা সময় চুপচাপ মায়াকে দেখে প্রয়োজনীয় ঔষধ লিখল। হাতের কাগজটা সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতেই তিনি আসিফকে ডাকল। আসিফ দরজার বাহিরে দাঁড়িয়েছিল। সুফিয়া খানের ডাকাতে সে দ্রুত কক্ষে আসলে সুফিয়া খান হাত বাড়িয়ে আসিফকে মায়ের ঔষধের প্রেসক্রিপশনটা দিল। ডক্টর সাজিদাকে ক্লিনিকে নামিয়ে দেওয়ার আদেশও করল। আসিফ সম্মতি জানিয়ে ডক্টর সাজিদাকে নিয়ে বেরিয়ে যেতেই সুফিয়া খান চোখ ঘোরালো হৃদের দিকে। হৃদ তখনও মায়ের দিকেই তাকিয়ে আছে। নীরবতা ভেঙে সুফিয়া খান বলল, তুমি কি করে জানলে মায়া অসুস্থ? তুই এসেছিলি এই রুমে? হৃদ তেড়ামি করে উত্তর করল না, আর না কিছু বলল। হৃদের নীরবতাকে সুফিয়া খান সম্মতি ধরে নিয়ে বলল, তুমি খাবে কিছু? খাবার দিব? রাতেও কিছু খাওনি? বরাবরই সুফিয়া খানের প্রশ্নে হৃদ নিরুত্তর রইল, আর না জায়গা ছেড়ে নড়ল। সুফিয়া খান হৃদের মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। হৃদ রাতে কিছু খায়নি জেদ করে। উনি এত করে রাখলো, তারপরেও রুম হতে বেরোলো না। হৃদের এখনও মেডিসিন চলে। না খেয়ে এত পাওয়ারফুল ঔষধ খাওয়াটা হৃদের শরীরের জন্য খুবই রিস্কি। তাছাড়া হৃদের সুগারের সমস্যা আছে, না খেয়ে থাকলে সুগার ফল হয়। সুফিয়া খান ধৈর্য নিয়ে পুনরায় প্রশ্ন করল হৃদকে, বলল, মেডিসিন নিয়েছিলে তুমি? হৃদ উত্তর না করায় সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি রুমে যাও হৃদ, আমি আছি মায়ের পাশে। সুফিয়া খানের কথা উপেক্ষা করে হৃদ সেখানে দাঁড়িয়ে রইল জেদ ধরে। ততক্ষণে বাসার একজন কেয়ারটেকার বাটি হাতে জল নিয়ে রুমে প্রবেশ করতে সুফিয়া খান সেদিকে তাকালো। মায়েকে জলপট্টি দেওয়ার কাপড় ভিজিয়ে রেখেছে পানিতে। কেয়ারটেকার মহিলাটি মায়ের পাশে বেডসাইডের টেবিলে বাটিটি রাখতে সেখান থেকে ভেজা কাপড়টি হাতে নিল মায়ের কপাল জলপট্টি দিতে। সুফিয়া খান বাধা দিয়ে মহিলাটিকে বলল, আপনি যান খালা, আমি পারবো বাকিটা। হৃদের দিকে তাকিয়ে মহিলাটি আমতা আমতা করল চলে যেতে। রাতের বিষয়টি নিয়ে মহিলাটি বেশ ভয় পাচ্ছে হৃদকে। যদিও ওনার সহকর্মী রহিমাকে হাশেমের হাতে ধর্ষিত হতে হয়েছে, তারপরেও হৃদ হাতে হাশেমের নৃশংসভাবে হত্যাটা ছিল ভয়ঙ্কর। তাজা লাশের রক্তের স্রোত মনে করলে এখনও ওনার শরীর কাটা দিয়ে ওঠে ভয়ে। এই রক্ত দেখেই তো পাগল মাইয়াটা অসুস্থ হইল। সারা রাত তিনিও ঘুমাতে পারেনি রহিমার জন্য। হৃদ খানের আদেশ পেয়ে সে এখানে এসেছিল। এখন যদি হৃদ খানের কাজ না করে আবার চলে যায়, তাহলে নিশ্চয় স্যার রাগ করবেন। কাজের মহিলাটিকে আমতা আমতা করে বলল, আমি আপনার লগে থাকি ম্যাডাম, কোনো মহিলাটিকে বলতে না দিয়ে সুফিয়া খান গম্ভীর স্বরে বলল, নো নিড, আপনি যান। কাজের মহিলাটি আর দ্বিমনা করল না। ভয়ে ভয়ে সম্মতি দিয়ে বেরিয়ে আসতে চাইলে পিছন ডাকল সুফিয়া খান। কাজের মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, খালা, ফ্রিজে খাবার রাখা আছে, আপনি সেটা গরম করে এই ঘরে দিয়ে যান। আচ্ছা ম্যাডাম। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কাজের মহিলাটি দ্রুত বেরিয়ে যেতেই সুফিয়া খান মায়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। খানিক সময় নিয়ে হৃদের খাবারও চলে আসলো সুফিয়া খানের ঘরে। যে হৃদ চুপচাপ খেয়েও নিল মায়ের ঘরে সোফায় বসে। খাওয়া দাওয়া শেষে কক্ষ হতে বেরিয়ে গিয়ে পুনরায় ফিরেও আসলো কিছু সময় পর। সুফিয়া খান বুঝতে পারল হৃদ নিজের মেডিসিন নিতে গিয়েছিল কক্ষে। ততক্ষণে আসিফ ও মায়ের ওষুধ নিয়ে আসলে সুফিয়া খান মায়াকে সেসব খাওয়ালো সময় নিয়ে। এই পুরোটা সময় হৃদ একই জায়গায় দাঁড়িয়ে। শেষ রাতের দিকে মায়ের জ্বর কমে আসতে হৃদ সুফিয়া খানের কক্ষ ছাড়ল। সকাল 8টা। এলোমেলো মায়া গায়ে চাদর টেনে ডাইনিংয়ের টেবিলে চেয়ারে পা তুলে বসে। সারা রাতভর জ্বরের তোপে শরীর বেশ দুর্বল মায়ার।
সুফিয়া খান রাতভর জেগে মায়ের খেয়াল রেখেছেন। শেষ রাতের দিকে মায়ের গায়ের জ্বর কমে আসলে তিনি মায়ের ঘুমন্ত শরীরটা মুছে দেন অসুস্থতা কাটাতে। দুর্বল মায়ের টেবিলে মাথা ফেলে বসে। সুফিয়া খান বাটিতে করে মায়ের জন্য নুডলস রাখতে মায়া মাথা তুলে বসল। জ্বরে শুকনো মুখে বাটির দিকে তাকিয়ে বলল, আমি খাবো না আম্মু। সুফিয়া খান মায়ের কপালে হাত রেখে শরীরের জ্বর মাপল। জ্বর নেই, তবে শরীরের দুর্বলতার রেশ কাটাতে কিছুটা সময় লাগবে মায়ার। খাবার খাইয়ে মায়েকে মেডিসিন দিতে হবে বলে সুফিয়া খান নরম সুরে বলল, তুমি আম্মুর কথা শুনবে না? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, শুনবো। গুড গার্ল, এবার খাবারটা ফিনিশড করো, তারপর আমরা ঘুরতে যাব, কেমন? মায়া মাথা কাত করে বোনেরা সম্মতি দিল। সুফিয়া খান মায়ের সম্মুখে নুডলসের বাটি এগিয়ে দিতে তিনি মায়ের এলোমেলো খোলা চুল গুছিয়ে হাত খোপা করতে লাগলে মায়া চামচ নাড়িয়ে বাটি হতে অল্প নুডলস মুখে দিয়ে চিবোতে চিবোতে নাক মুখ কুচকে বলল, আম্মু, এগুলো কেমন যেন তেতো তেতো, খেতে পারি না, ফেলে দেই। মায়ের কথায় সুফিয়া খান বুঝলেন জ্বরের তোপে মায়ের মুখ তেতো হয়ে আছে, তাই খাবারের স্বাদ পাচ্ছে না। তিনি মায়েকে কিছু বললেন না, আর না ধমকালেন, বরং তিনি মায়ের ব্যাপারে খুবই নমনীয় আর ধৈর্যশীল হলেন। ওনার বেশ শখ ছিল একটা মেয়ের। হৃদের পরে রাদীপকে জন্মই দিয়েছিল একটা মেয়ের আশায়, কিন্তু ওনার মেয়ে না হয়ে ছেলে হওয়াতে উনি আর তৃতীয়বার সন্তান নেননি। তবে এই শেষ বয়সে এসে মায়ের মতো করে একটা মেয়ে পেয়ে যাবেন সেটা তিনিও ভাবতে পারেননি। যদিও মায়ের মানসিক ভারসাম্য ঠিক নেই, অতিরিক্ত মানুষ ভয় পায় সে, তবে সে সুফিয়া খানকে খুব মেনে চলে। বলতে গেলে মায়া সুফিয়া খানকে ছাড়া কিছু বোঝে না। সার্বক্ষণিক ওনার পিছন পিছন ঘুরতে দেখা যায় মায়াকে। ওনার মনে হয় উনি সেই প্রথমবারের মতন আবারও মেয়ের মা হয়েছেন মায়াকে পেয়ে। যদি মেয়েরা বাবার ন্যাওটা থাকে, কিন্তু মায়া যেন পুরোপুরি সুফিয়া খানের ন্যাওটা মেয়ে হয়েছে। শক্তপোক্ত সুফিয়া খান কেমন কেমন করে জানি মায়ের উপর বেশ দুর্বল হয়ে গেছেন। চোখে হারানোর মতো মায়াকে সার্বক্ষণিক চোখে চোখে রাখেন তিনি। ওনার ছেলে হৃদ মায়াকে মেনে না নিলেও তিনি মায়াকে সারা জীবন নিজের কাছে রাখবেন বলে মনস্থিরও করে রেখেছেন। এই মেয়ে ওনার কাছেই যত্নে থাকবে, ওনার মেয়ে হয়ে। সুফিয়া খান মায়ের গালে আসা চুলগুলো কানে গুজে আদরে হাত বুলালো মায়ের মাথায়। আদরে স্বরে বলল, পছন্দের খাবার ফেলতে নেই আম্মু, আল্লাহ নারাজ হয়। আস্তে আস্তে খাও, তাহলে দেখবে সব শেষ হয়ে গেছে। এই খাবারগুলো আমি কষ্ট করে তোমার জন্য বানিয়েছি, তুমি না খেয়ে ফেলে দিলে আমি কষ্ট পাবো। তুমি কি চাও আম্মু কষ্ট পাক? মায়া ভাষা ভাষা দুচোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে অসম্মতি জানালো, যার অর্থ সে চায় না ওর আম্মুকে কষ্ট দিতে। সুফিয়া খান ঝুঁকে মায়ের মাথায় চুমু খেতে খেতে বলল, তুমি খাবারটা শেষ করো, আম্মু আসছি, কেমন? মায়া পুনরায় ঘাড় কাত করে সম্মতি দিতেই সুফিয়া খান কিচেনের দিকে এগুলো হৃদের খাবার রেডি করতে। যদিও হৃদ বিগত 1.5 মাসে বাড়িতে কারোর সঙ্গে বসে খায়নি, তবে আজ হৃদ ওনাদের সঙ্গে বসে নাস্তা করবে। শুধু নাস্তা নয়, ওনার ধারণার মতে হৃদের 3 বেলায় ওনাদের সঙ্গে খাওয়ার কথা, কারণ তিনি দেখেছেন ছেলের চোখে মায়াকে হারানোর ভয়, আর এই ভয় হৃদকে মায়ের আশেপাশে রাখবে। সুফিয়া খান চলে যেতে মায়া বাটির দিকে তাকালো। নুডলসের চেয়ে চিংড়ি মাছ আর মাশরুম বেশি। মায়ের পছন্দের খাবারের মধ্যে চিংড়ি মাছ একটা, সেগুলোই একে একে মুখে তুলছিল সব। হঠাৎই চেয়ার টানার শব্দে মায়া খেতে খেতে চোখ তুলে সামনে তাকাতেই দেখল হৃদ মায়ের পাশের চেয়ারটা টেনে বসেছে। হৃদকে দেখে মায়া অস্থির উত্তেজিত হলো ভয়ে। রাতের কথা মনে করতে চিৎকার করল সুফিয়া খানের উদ্দেশ্যে। মায়ের চিৎকারে তৎক্ষণাৎ ছুটে আসলো সুফিয়া খান। মায়াকে আতঙ্কিত হতে দেখে তিনি নিজেও ভয় পেলেন। ভেজা হাতে ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরতেই মায়া ভয়ার্ত মুখ লুকালো সুফিয়া খানের বুকে। অধৈর্যে সুফিয়া খান হৃদকে শাঁসিয়ে বলল, কি করেছো তুমি ওর সাথে? হৃদ সবেমাত্র বসেছিল। সে কিছু করার আগে বদনাম হয়ে গেলে এই মেয়ের চিৎকারে। এখন সব দোষ তার। কিছু করার পর দোষ দিলে না হয় মানা যেত, কিন্তু এই মেয়ে তাকে সেই সুযোগটাই দিল না। তার আগেই তাকে দেখে চিৎকার করে বসলো। হৃদ বিরক্তি গলায় বলল, আমি আবার কি করব? তাহলে কাঁদছে কেন ও? চোখের পানি বেশি সেজন্য। বরাবরই হৃদের তেড়া উত্তর। সুফিয়া খান হৃদকে কিছু না বলে মায়াকে নিয়ে চলে যেতে চাইল। মায়া এক হাতে সুফিয়া খানকে জড়িয়ে অন্য হাতে নিজের নুডলসের বাটি চেপে দাঁড়াতে চাইলে বাটিতে টান পড়ল হৃদের।
এক হাতে মায়া নিজের বাটি টানছে তো অপর হাতে হৃদ মায়ের বাটি চেপে বসে আছে দিবে না বলে। মায়ের অর্ধ খাওয়া বাটিতে হৃদের হাত দেখে মায়া পুনরায় কাঁদল নিজের বাটি ছাড়াতে চেয়ে। সুফিয়া খান সেদিকে তাকিয়ে বিরক্তির সহিত হৃদকে শুধিয়ে বলল, কি সমস্যা তোমার? ওর বাটি ছাড়ছ না কেন? ছাড়ো এটা। হৃদ দু হাতে মায়ের থেকে বাটি কেড়ে নিল নিজের কাছে। মায়ের মুখ লাগানো চামচটা দিয়ে নিজের মুখে নুডলস তুলতে তুলতে বলল, এটা আমার, তাই ছাড়ছি না। মা হয়ে তিনি হৃদকে কখনো এসব নুডলস খেতে দেখেছে কিনা সন্দেহ। হৃদের এসব মশলা জাতীয় খাবার পছন্দ নয়, সে একদম হেলদি খাবার খেয়ে পছন্দ করে। বলতে গেলে ওনার পরিবারের সবাই হেলদি খাবারই খেয়ে থাকেন, শুধু মায়া বাদে। পরপর হৃদকে মায়ের খাওয়া নুডলস মুখে তুলতে দেখে কপাল কুঁচকাল সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় হৃদকে শুধিয়ে বলল, তোমার তো এসব খাবার পছন্দ না, রাইট? তাহলে খাচ্ছ কেন? আজ পছন্দ হয়েছে তাই খাচ্ছি। হৃদের কথায় সুফিয়া খান চুপ রইল, বেশি কথা বাড়ালো না। অনেক দিন পর উনি হৃদের সঙ্গে একটু স্বাভাবিকভাবে কথা বলছে, এটাই অনেক। মায়ের জন্য না হয় উনি পুনরায় খাবার বানিয়ে দিবেন। মায়াকে নিয়ে সুফিয়া খান কিচেন রুমের দিকে যেতেই হৃদ নুডলস মুখে তুলতে তুলতে চোখ ঘুরিয়ে তাকালো কিচেনের দিকে। ডাইনিং হতে কিচেন স্পষ্ট দেখা যায়। সেখানে সুফিয়া খানের আঁচল ধরে মায়া দাঁড়িয়ে আছে, হাতে একটা আপেল। কিছু সময় পর পর তাতে কামড় বসাচ্ছে চিবোতে চিবোতে। হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বাকি খাবারটা শেষ করলো। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। টেবিল ছেড়ে চলে যেতে গিয়ে পুনরায় মায়ের দিকে তাকালো। মায়া ঘাড় ঘুরিয়ে ততক্ষণে এই দিকেই তাকিয়েছিল। এতে দুজনের চোখাচোখি হলো মুহূর্তে। ভয়ার্ত মায়া তৎক্ষণাৎ হৃদের থেকে দৃষ্টি সরিয়ে নিতেই হৃদ প্রস্থান করলো ডাইনিং হতে। হৃদকে চলে যেতে দেখে পিছন পিছন সুফিয়া খানও আসলো হৃদের খাবার নিয়ে। প্লেট ভর্তি খাবার টেবিলে রাখতে রাখতে দেখলো হৃদ মায়া রাখার অল্প খাবার খেয়ে বেরিয়েছে। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। ওনার শরীর ঘেঁষে মায়া দাঁড়িয়ে। মা ছেলের অদৃশ্য দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে এই মেয়ে। হৃদ চাচ্ছে মায়ের অসুস্থতার পাশে দাঁড়াতে, কিন্তু কোনো কিছু ওনার ছেলেকে আটকাচ্ছে মায়ের কাছে আসতে। কিন্তু কি? মায়ের বিয়ে নাকি অন্য কিছু? যদি মায়ের বিয়েটা হৃদকে তার বউ থেকে দূরে রাখে তাহলে সেটাও সঠিক নয়। প্রথম স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা হৃদ নিজেও জানে। জেনে বুঝে সে নিশ্চয়ই অবুঝপনা করবে না, অবশ্যই অসুস্থ মায়ের পাশে দাঁড়াবে। আর যদি সত্যি মায়ের বিয়ে নিয়ে হৃদ দ্বিধায় থাকে তাহলে সেটা হৃদ চাইলে সে নিজে ক্লিয়ার হতে পারে, খোঁজ করতে পারে মায়ের বিয়েটার ব্যাপারে, যেটা হৃদ নিজ থেকে করছে না। তার মানে হৃদ স্বেচ্ছায় চাচ্ছে না মায়ের বিষয়টা ক্লিয়ার হতে। হয়তো হৃদ মায়ের সুস্থতার অপেক্ষা করছে সত্যিটা জানার। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খানের মনে হলো হৃদের দ্বিধা দূর করতে হলেও ওনার কোনো আলেমের সঙ্গে কথা বলা প্রয়োজন। দরকার হলে দুজনের পুনরায় বিয়ে দিবে, তারপরেও ওনার ছেলের সকল দ্বিধা দূর করে মায়াকে হালাল করবে হৃদের জন্য। তপ্ত রোদে উত্তপ্ত শহর। আরিফ সবে দোকানে ঘাঁটি করে বাসায় ফিরল। ক্লান্তিতে বাসার কলিং বেলে চেপে দাঁড়ালো, গায়ের শার্টটা দুবার ঝাঁকিয়ে। শরীরের ঘামে শার্ট ভিজে লেপ্টে। এই সময়ে গোসল না করলেই নয়, বড্ড অসহ্য লাগছে নিজেকে। আরিফের কলিং বেল বাজানোর 10-15 সেকেন্ডের মাঝে দরজা খুলে দিল কেউ। আরিফ ক্লান্তিময় চোখে সামনে তাকাতে তার চোখ শিথিল হলো কারো স্নিগ্ধ মুখ দেখে। ফুটফুটে লাজুক হেসে দরজা ধরে দাঁড়ালো সে, যেন এতক্ষণ সে আরিফের অপেক্ষায় বসেছিল। আরিফ ঘরে প্রবেশ করতে করতে আরও একবার চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটির দিকে। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। সংকোচে আরিফ চোখ নামিয়ে নিলেও মেয়েটি নিল না, বরং দরজা লাগিয়ে আরিফের পিছন পিছন রুম অবধি যেতে যেতে বলল, আজ এত বেশি দেরি হলো কেন তোমার ফিরতে? প্রশ্নে গাঢ় অধিকার বোধ জমা মেয়েটির। আরিফ সেই অধিকারে সম্মান জানিয়ে রুমে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকালো বসার ঘরে দেয়াল ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা 3:15 দেখে সে খানিকটা চিন্তিত স্বরে বলল, বেশি দেরি হয়েছে আমার? আরিফের দৃষ্টি ধরে মেয়েটিও এক পলক তাকালো সময়ের কাঁটার দিকে। আরিফের কথায় সম্মতি দিয়ে বলল, হয়েছে একটু, তবে ব্যাপার না। আম্মু কই? দুপুরে খেয়েছে কিছু? খেয়েছে, কিন্তু আম্মু মায়েকে দেখার জন্য রোজ কান্নাকাটি করে। তুমি আম্মুকে মায়ের কাছে নিয়ে গেলেই তো পারো। ফিহার কথায় আরিফ চুপ রইল।
মায়ের অসুস্থতার কথা সবার জানা, কিন্তু মায়া কত ভারসাম্যহীন রোগী সেটা রেহানা বেগম বা ফিহা তারা কেউই জানে না। আরিফ মায়ের বিষয়টা ওর মাকে জানাতে চায় না বলে ফিহাকে কিছু বলে না। যদিও ফিহা সত্যিটা জানলে ওর মাকে বলবে না, তারপরেও আরিফ রিস্ক নিতে চায় না তার মাকে নিয়ে। মায়ের সত্যিটা জানলে রেহানা বেগম আরও অসুস্থ হয়ে পড়বেন বলেই আরিফ সত্যিটা জানাতে চায় না নিজের মাকে। তাছাড়া আরিফ ইন্ডিয়া থেকে ফেরার পর বেশ কয়েকবার চেষ্টা করেছিল মায়ের সঙ্গে দেখা করার, কিন্তু হৃদ খানের করা সিকিউরিটি ভেঙে সে আজও সক্ষম হয়নি মায়ের সঙ্গে দেখা করার। বলতে গেলে মায়ের জন্য ওর পরিবারকে নিষেধ করে দিয়েছে হৃদ খান। তবে আসিফের সঙ্গে আরিফের রোজ কথা হয় হৃদের অগোচরে। আসিফ থেকে জানতে পায় মায়ের মানসিকতার সম্পর্কে। তার পরিবার কতটা মানসিক চাপে ফিরলে তার হাসিখুশি চঞ্চল বোনটা এভাবে পাগল হয়ে যায় সেটা ধারণা আরিফও করতে পারে না। মায়ের কথা মনে পড়লে আরিফের তীব্র বুক ব্যথা করে অপরাধ বোধে। বড় ভাই হয়ে সে বোনকে হেফাজত করতে পারেনি। আরিফের অনুপস্থিতিতে ওদের পরিবারের সবাই মায়েকে অন্যত্র বিয়ে দিয়ে দিবে, সেটা সত্যি আরিফের কাছে অকল্পনীয় ছিল। আরিফের এত বার করে বলার পরেও বিবাহিত মায়েকে আবারও বিয়ে দেওয়াটা শুধু অন্যায় নয়, পাপও ছিল। সে ইন্ডিয়া থেকে ফিরে মায়ের বিয়ের খবরটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন শকড হয়েছিল। তারপর এই নিয়ে পরিবারের সকলের সঙ্গে আরিফের ঝামেলাও হলো। বাপ, চাচা, ফুপিরা সবাইকে এড়িয়ে মায়ের হাত ধরে সে সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে আসলো তার অসুস্থ পরিবারকে ত্যাগ করে। যে পরিবারের সন্তানদের জীবনের কোনো মূল্য নেই, সেই পরিবারের আরিফেও থাকবে না বলে ঠিক করলো। মায়ের হাত ধরে চট্টগ্রামে তার বাসায় এসে উঠল। একা বাড়িতে আরিফ আর ওর মাই থাকতো। কিন্তু দিন দিন মায়ের জন্য রেহানা বেগমের অসুস্থতা বাড়তে থাকলে সে হিমশিম খেত নিজের মা আর নতুন নতুন বড় করা ব্যবসাটাকে একত্রে সামলাতে। এবার সে সবেমাত্র ব্যবসাটা বড় করে তুলেছে। না চাইতেও সারাদিন রাত তার গোডাউনে পড়ে থাকতে হতো বলে তার মা অযত্নে অসুস্থতায় বাসায় পড়ে থাকতো একা একা। এজন্য সে এক সন্ধ্যায় নিজের মাকে নিয়ে ফিহার হোস্টেলে হাজির হয়। ঘামন্ত শরীরে ময়লা শার্টে ফিহাকে ফোন করে নিচে নামতে বলে সে গাড়ির বাহিরে দাঁড়ায়। ফিহার গায়েও সাদামাটা পোশাক ছিল সব সময়ের মতন, কিন্তু ফিহা নিচে নেমে আসতে আরিফ ফিহাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তৎক্ষণাৎ। সেদিন ফিহা প্রচুর শকড হয়েছিল। যদিও দুজনের মাঝে তাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আরিফ হুট করে এসে ফিহাকে বিয়ে করতে চাইবে এমনটা জানতো না ফিহা। আরিফের প্রস্তাবে প্রথমে ফিহা না করতে চাইলে নিজের পরিবারের অনুপস্থিতি দেখে, কিন্তু পাছে রেহানা বেগমের অসুস্থতার কথা চিন্তা করে সেই রাতেই আরিফের হাত ধরে বিয়ে করে এই বাসায় এসে ওঠে। তারপর থেকে ফিহা এই বাড়িতেই থাকছে আরিফের বউ হয়ে। রেহানা বেগমের শরীরও আগে থেকে অনেকটা সুস্থ, শুধু মায়ের জন্যই কান্নাকাটি করে সব সময়, যা আরিফ চাইলেও নিজের মাকে মায়া অবধি নিয়ে যেতে পারে না, কারণ হৃদ খান মায়ের সঙ্গে কারো দেখা করতে দিবে না। হয়তো হৃদের জায়গায় আরিফ থাকলে তাই করত। নিজের বউয়ের বিয়ে জোর করে অন্য কোথাও দেওয়া হলে সেও ঠিক এমন করে সবাইকে নিষেধ করত ফিহার সঙ্গে দেখা করতে। তাই আরিফের ধারণা মতে হৃদ খান নিজের জায়গায় ঠিক বলে সেও কোনো কিছুতে বাড়াবাড়ি করে না, বরং চুপ থাকে। আপাতত তার মায়ের ব্যাপার কি করা উচিত সে বুঝতে পারে না। বুঝতে পারলেও হয়তো হৃদ খান আরিফকে কিছু করতে দিবে না। মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে আরিফ রুমে প্রবেশ করে গায়ের শার্টটা খুলতে খুলতে বলল, তুমি খেয়েছো কিছু? ফিহা বিছানার উপর পা ঝুলিয়ে বসতে বসতে বলল, না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত বেলা অবধি অপেক্ষা না করলে পারো ফিহা, আমার আসতে মাঝে মধ্যে দেরি হতে পারে, তুমি খেয়ে নিও। বিয়ের আগে তোমাকে দুপুরে না খাইয়ে খাইনি কখনো, এখন বিয়ের পর খাবো? আরিফ বেশ শান্ত দৃষ্টিতে তাকালো ফিহার সুন্দর আদরের মুখটার দিকে। ফিহার অবদান তার জীবনে অনেক। সব সময় আরিফের সুখে দুঃখে ফিহাকে পাশে পেয়েছে সে। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল 1 বছরের, কিন্তু দুজন পরিচিত ছিল 2 বছরের। এই 2 বছরের ফিহার রোজ তার জন্য দুপুরে খাবার পাঠাতো টিফিন করে কোচিং সেন্টারে। মাঝে মধ্যে রাতেও পাঠাতো যদি আরিফ ব্যস্ত হয়ে বাসায় ফিরত বা ফিরতে দেরি হলে। এই 2 বছরের আরিফ ফিহাকে খুব কাছ থেকে দেখেছে সে। ফিহা ভালোবাসার থেকে ভালোবাসার মানুষকে যত্ন করতে পারে বেশি, আর আরিফ ফিহার যত্নে আটকিয়েছে। যখন আরিফের সবচেয়ে বিপদের সময় কাউকে প্রয়োজন ছিল, তখন ফিহা এক কাপড়ে আরিফকে বিয়ে করে এই বাসায় এসে উঠেছে। তার মা খেয়াল রাখছে, অথচ আরিফ কখনো মুখ ফুটে জানতে চায়নি ফিহা আদৌ আরিফের কাছে ভালো আছে কিনা। তুমি আমার কাছে ভালো আছো তো ফিহা?
আরিফের কথায় পিহা তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আরে তোমার কাছে আমি বিন্দাস আছি জান। তোমার মতো সুন্দর আর দায়িত্বশীল স্বামী পেয়ে আমি খুশি হব না বলো? তোমার জায়গায় যদি আমি কোনো মোটা বুড়িওয়ালা টাক মাথার কাউকে বিয়ে করতাম তাহলে হয়তো সমস্যা হতো। বেটা কিস করতে আসলে আমি তো ভয়ে ফিট হয়ে যেতাম, কিন্তু তোমাকে দেখলে আমার ভয় লাগে না, বরং আদর আদর লাগে। পিহার চঞ্চলতা ইতস্তত বোধ করল আরিফ। যদিও তার এখন হাজব্যান্ড ওয়াইফ, এর পূর্বে রিলেশনে ছিল 1 বছর, তারপরেও আরিফ এইসব বিষয়ে পিহার সঙ্গে সহজ হতে পারেনি। কিন্তু চঞ্চল পিহা প্রায় আরিফকে এটা সেটা বলে ইতস্ততায় ফেলে দেয়। আরিফ কথা ঘুরাতে চেয়ে বলল, তুমি খাবার দাও, আমি গোসল করে আসছি। আরিফকে ইতস্তত বোধ করতে দেখে পিহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি কিসের ব্যাপারটা লজ্জা পাচ্ছ জানো? আরিফ পিহাকে উপেক্ষা করে ঘামন্ত শার্টটা ময়লার ঝুড়িতে রেখে হাতে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে পিহার উদ্দেশ্যে বলল, সারাক্ষণ তোমার মাথায় এসব অদ্ভুত চিন্তাভাবনা ঘুরে কেন? আরিফকে পালাতে দেখে পিহা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা ধরে দাঁড়ালো আরিফের পথ আটকে। বলল, তুমি আমার কথায় লজ্জা পাচ্ছ রাইট? আরিফ থমথমে গলায় অসম্মতি দিয়ে বলল, না পাচ্ছি না, সরো। ফিহা তৎক্ষণাৎ নিজের ডান গাল আরিফের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তাহলে একটা কিস করে দেখাও তো তুমি লজ্জা পাচ্ছ কিনা সেটা। আরিফ থমথমে মুখে পিহাকে শুধিয়ে বলল, ফিহা আমি ঘেমে আছি, সরো, গোসল করব। তুমি ঘামলে আমার সমস্যা নাই, ঘামন্ত শরীরের চুমোটা লবণাক্ত লাগবে, এই যা, লবণ আমার পছন্দ, তুমি করো তো। ফিহা পুনরায় গাল বাড়িয়ে দিতে চাইল আরিফের ঠোঁটের সামনে, কিন্তু পিহার দুপা উঁচিয়ে আসার কারণে শরীরে খেয়ে হারিয়ে পড়ে যেতে নিলে এক হাতে আরিফের খালি বুক আঁকড়ে ধরতে চাইল পড়ে যাওয়া থেকে বাঁচতে। কিন্তু আরিফের শরীরে কাপড় না থাকায় হাত ফসকে যেতে আরিফ তৎক্ষণাৎ দুহাতে আঁকড়ে ধরল পিহাকে। পিহার পিঠ ঠেকে গেল ওয়াশরুমের দরজায় আর আরিফের মুখ পিহার গলায়। কয়েক সেকেন্ডের মাঝে পিহার গলায় চিনচিন ব্যথা অনুভব করতেই পিহা চমকে ওঠার মতন আরিফকে দুহাতে ঠেলে দূরে সরাতে চেয়ে বলল, আরিফ ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। আরিফ তৎক্ষণাৎ পিহাকে ছাড়ল না, বরং সময় নিয়ে পিহা থেকে সরে দাঁড়াতে মুহূর্তে পিহার হাত চলে যায় ব্যথিত গলায়। কামড়ের জায়গাটা ভীষণ জ্বলছে। পিহা বিরক্তি চোখে আরিফের দিকে তাকাতেই আরিফ বলল, এটা চলবে নাকি আরও একটা লাগবে তোমার? আরিফের কথায় পিহাও দমে যাবার পাত্র নয়। সে আরিফকে ঠেলে সরিয়ে দিল নিজের থেকে। রুম হতে বেরিয়ে যেতে যেতে বলল, কাইজটা লোক বউকে কিস করবে তাতেও হিসাব করে বলে তোমার একটা লাগবে নাকি 2টা? পারলে আমার কাছে আইসো, আনলিমিটেডের বন্যা বয়ে দেব। ফিহা কথাগুলো ব্যঙ্গ করে বলল আরিফকে। আরিফ ফিহার ব্যঙ্গ ভঙ্গিমার দিকে তাকিয়ে হতাশ হলো। পিহা সবার সাথে ভালো ভদ্র মেয়ে হলেও আরিফের বেলায় সে প্রচণ্ড চঞ্চল আর বাঁদর টাইপ। আরিফের অবশ্য মন্দ লাগে না ফিহার চালচলনে, বরং খানিকক্ষণের জন্য হলেও আনন্দ দেয় শত কষ্টের মাঝে। জয় নিজের কক্ষে শুয়ে একা একঘেয়েমি জীবনটা যেন ছন্নছাড়া হয়ে আছে। বাসায় বলতে ওরা 5 সদস্য রয়েছে, জুই, ওর মা বাবা, বড় চাচা আর মুক্তা। ওদের এত সুন্দর পরিবারটা যেন কেমন ছন্নছাড়া হয়ে গেছে। আগের মতন প্রাণ চঞ্চলতা নেই কারো মাঝে। মায়ের অসুস্থতায় ঘিরে যাবতীয় ঘটনাকে কেন্দ্র করে মায়ের বাবাও কষ্ট পাচ্ছেন। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে অসুস্থতায়। তার উপর আবার আরিফ তার মাকে নিয়ে ঘর ছাড়ল। জুইরা শুনেছে আরিফ নাকি চট্টগ্রামে বিয়ে করেছে কাকে। সে বউ নিয়ে থাকছে বড় চাচিকে নিয়ে। এসবের মাঝে জুইরাই ভালো নেই, কেমন নিস্তব্ধ আর হাহাকার এই পরিবার জুড়ে। জুইয়ের মাঝে মধ্যে মনে হয় সে এই পরিবার ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে, নয়তো এই অসুস্থ পরিবেশ থেকে সেও একদিন মায়ের মতো অসুস্থ হয়ে পড়বে। ওর পড়াশোনা বন্ধ, হাতে ফোন নেই, কোথাও যেতে পারে না, কেমন ঘরবন্দি হয়ে আছে সে। মায়া কেমন আছে সেটাও জানতে পারে না। সব মিলিয়ে কেমন দমবন্ধ পরিস্থিতিতে আছে জুই। মায়াকেও ভীষণ মিস করছে, কিন্তু মায়ের সঙ্গে দেখা করা বা কথা বলার উপায় নেই জুইয়ের। ওর বাবা নিষেধ করেছে কেউ ওই পরিবারের নাম না নিতে। হয়তো হৃদের জুইয়ের বাবাকে করা আঘাত থেকেই জুইয়ের বাবা সাজিদুল ইসলাম ক্ষিপ্ত ওই পরিবারের সঙ্গে। জুইয়ের চিন্তাভাবনার মাঝে সাজিদুল ইসলাম হাঁক ছেড়ে গলা ফাটিয়ে ডাকল জুইকে। হঠাৎ করে জুইয়ের নাম ধরে সাজিদুল ইসলামকে চিৎকার করতে দেখে ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসল জুই। গায়ের ওড়নাটা টেনে দৌড়ালো বাবার উদ্দেশ্যে।
তাড়াহুড়োয় দৌড়ে জুঁই সাজিদুল ইসলামের কাছে পৌঁছাতে ওর কিছু বলার আগে সাপটে থাপ্পড় পড়ল জুঁইয়ের গালে। ছিটকে পড়ার মতন ফ্লোরে পড়ল জুঁই। জুঁইয়ের মা পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ জুঁইকে থাপ্পড় মারতে দেখে তিনি আহাজারি করে জুঁইকে টেনে ধরতে সাজিদুল ইসলাম হুঙ্কার ছেড়ে বলল, ওই বাড়ির ছেলে আমাকে তোর জন্য ফোন দেয় কেন? আমার মেয়ের বিষয়ে ওই বাড়ির ছেলের কী কথা থাকতে পারে? আমি মানা করছিলাম না ওই বাড়ির সঙ্গে কেউ যোগাযোগ না করতে? তারপরেও কেন ওই বাড়ি থেকে কল আসে তোর নামে? বাবার কথায় জুঁই ফুঁফিয়ে কেঁদে উঠল। গালে 5 আঙ্গুলে দাগ পড়েছে। যে বুঝতে পারে ওই বাড়ি থেকে হয়তো আয়নের কল এসেছিল ওর বাবার ফোনে, যার জন্য সাজিদুল ইসলাম এতটা রেগেছেন। কিন্তু জুঁইয়ের মা বুঝল না ওনার স্বামী কার কথা বলছেন। তাই তিনি মেয়েকে বুকে জড়াতে জড়াতে আহাজারি করে বলল, ওই বাড়ি থেকে কার না কার ফোন এসেছে বলে আপনি আমার মেয়েটাকে মারবেন? ওরা কি এমন বলেছে আমার মেয়ের নামে? কি করেছে আমার মেয়ে? সত্যিটা না জেনে আপনি আমার মেয়েকে মারলেন কেন? তর্ক করবে না সালেহা। তোমার মেয়ের জন্য ওই বাড়ির ছেলে ফোন করেছে মানে ও নিশ্চয়ই ওই বাড়িতে যোগাযোগ করেছে। যদি ওর বাকি বোনদের মতন ওরও ওই বাড়ির ছেলের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তোমার মেয়েকে আমি কেটে নদীতে ভাসায় দেব। যে মেয়ে বাবার সম্মান নষ্ট করে সে মেয়ের দরকার নেই আমার মনে রাখো। কথাটা বলে সাজিদুল ইসলাম বাহিরের দিকে চলে গেল। জুঁই মায়ের বুকে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। আয়ন হঠাৎ করে জুঁইয়ের বাবাকে কল দিবে সেটা বুঝতে পারেনি জুঁই। তবে আয়ন যে ওদের দুজনের সম্পর্কের কথাটা জুঁইয়ের বাবাকে বলেনি সেটা সাজিদুল ইসলামের কথায় বুঝেছে জুঁই। তবে আয়ন বলতে কতক্ষণ। ভয়ার্ত জুঁই আরও ভয়ার্ত হলো। মাকে জড়িয়ে ফুপাতে লাগলো অঝরে। মায়ের খোঁজে খোঁজে হৃদ সুফিয়া খানের কক্ষে এসে দাঁড়ালো, কিন্তু খালি ঘরটা দেখে অস্থির পা চালালো বারান্দার দিকে। হৃদের এতক্ষণে পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে মায়াকে, কিন্তু কোথাও কোনো রেশ নেই মায়ার। হঠাৎ মায়া কোথায় যেতে পারে ভেবে অস্থির হৃদ আরও অস্থির হলো। সুফিয়া খান বাড়িতে নেই সেটা শুনেই সে বাড়িতে এসেছিল মায়ের খোঁজে, কিন্তু মায়াকে কোথাও না পেয়ে তার ভিতরকার ভয়টা যেন আরও বাড়ল। অস্থির পা বারান্দার দরজার সম্মুখে যেতে যেতে থেমে গেল সামনের দৃশ্য দেখে। মায়া পা গুটিয়ে ফ্লোরে বসে। সুফিয়া খান চেয়ারে বসে মায়ের খোলা চুলে তেল জাতীয় কিছু দিচ্ছেন। হৃদের উপস্থিতি পেয়ে দুজন পিছন ফিরে তাকাতে দেখল হৃদকে। মায়ের চোখে ভয় নেই, কিন্তু সুফিয়া খানের কপাল কুঁচকে আসলো হৃদের অস্থির উত্তেজিত মুখটা দেখে। তিনি এই অসময়ে হৃদকে বাড়িতে দেখে বলল, কি হয়েছে বাবু, কোনো সমস্যা? মাতৃত্বের ভালোবাসায় সুফিয়া খান হৃদকে বাবু বলে সম্বোধন করে প্রায়শই। হৃদ মায়ের কথায় স্বস্তির শ্বাস ফেলে চোখ ঘোরালো মায়ের দিকে। মায়াকে হেফাজতে দেখে ছোট করে বলল, না। কথাটা বলে হৃদ চলে যেতে নিলে পিছন ডাকলো সুফিয়া খান। বলল, দুপুরে খেয়েছিস নাকি খাবার দিব? দাও। মায়ের অর্ধ মাথায় তেল দেওয়া অবস্থায় সুফিয়া খান উঠে দাঁড়ালো মায়াকে নিয়ে। দুপুরে খাওয়ার সময় হয়েছে। যদিও মায়াকে আগে খাওয়ানো হয়েছে, তবে তিনি ভেবেছিল মায়ের মাথায় তেলটা শেষ করে তিনি খাবেন। এখন হৃদের উপস্থিতিতে ভালোই হলো, অন্তত হৃদ নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। সুফিয়া খান মায়ের চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে মায়াকে নিজের সঙ্গে নিয়ে গেল। হৃদের গোসল করতে করতে সুফিয়া খান ততক্ষণে খাবার রেডি করলো সার্ভেন্টদের নিয়ে। মায়ের হাতে এক বাটি সিজ পাস্তা তুলে দিতে মায়া সেগুলো খেতে খেতে ডাইনিং পেরিয়ে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়ালো। বাগানে পাকা ফলের দিকে তাকিয়ে মুখের খাবার চিবল। হৃদ গোসল শেষে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মায়াকে একা পেল। বিগত 1.5 মাসে সে মায়াকে একা দেখেছে কিনা সন্দেহ। সারাক্ষণ সুফিয়া খানের পিছন পিছন ঘুরে মায়া। আজ একা পেয়ে হৃদ সেদিকে হাঁটল। মায়ের পিঠে তার বুক ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমি থাকতে বিয়েটা কেন করলে হৃদ? হৃদের হঠাৎ কথায় চমকে ওঠার মতন মায়া তৎক্ষণাৎ লাফিয়ে পিছন ফিরতেই মায়া মুখ বাজল হৃদের বুকে। দ্রুত পিছন হাঁটতে চাইলে হৃদ সামনে এগিয়ে মায়ের সঙ্গে দূরত্ব গোছালো। মায়া হৃদের ভয়ে তৎক্ষণাৎ হাতে বাটির পিছনে লুকালো। মায়ের ধারণা হৃদ সকালের মতন করে আবারও মায়ের খাবার চিনিয়ে খেয়ে ফেলবে। মায়াকে নিজের খাবার লুকাতে দেখে হৃদ কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মুহূর্তে তার চোখ শিথিল হয়ে গেল মায়ের নতুন রূপ দেখে। মায়ের নাকে ছোট পাথরের নাকফুলটা ছকছক করে উঠল হৃদের চোখে। হৃদ মোহিত চোখ ঘোরালো মায়ের মুখে। দেখলো কানে দুটো ডায়মন্ডের পাথরের দুল দেওয়া, গলায় চেন, হাতে স্বর্ণের ছুরি। হৃদ দৃষ্টি নত করে মায়ের পায়েও তাকালো। দেখলো দুটো স্বর্ণের পায়েল জড়িয়ে মায়ের দুপায়ে। হৃদ ফের নিচের মোহিত দৃষ্টি ঘোরালো মায়ের আদলের নিষ্পাপ মুখটার দিকে।
কেমন ডাগর ডাগর ভয়ার্ত চোখে হৃদের দিকে তাকিয়ে এসে হৃদ হাত বাড়িয়ে মায়ের নাকের ফুলটা ছুঁতে মায়া হৃদের ভয়ে আরও ছিটিয়ে গেল। মায়া আশেপাশে তাকিয়ে সুফিয়া খানকে খুঁজল হৃদের থেকে বাঁচতে চেয়ে। হৃদ মায়ের ভয়ার্ত মুখ দেখে মোহিত গলায় বলল, এসব কে দিয়েছে তোমায়? হৃদের আঙ্গুল ঘুরল মায়ের নাক ফুলে। মায়া ভয়ার্ত মুখে মিনমিন করে বলল, আম্মু। হৃদ মায়ের মুখে দৃষ্টি ঘুরিয়ে কানে তাকালো। দুই আঙ্গুলে মায়ের কানে দুলে ঠোকা দিতে দিতে একই গলায় বলল, সুন্দর। মায়া হৃদের ভয়ে ভয়ার্ত গলায় পুনরায় মিনমিন করে বলল, আমি যাই? না। মায়াকে দাঁড় করিয়ে রেখে হৃদ ফের মায়াতে দৃষ্টি বুলালো। সে কখনো মায়াকে এইভাবে কল্পনা করেনি। মূলত হৃদ বুঝে না মেয়েদের কিভাবে সাজালে বউ বউ লাগে। হৃদের অবুঝ হৃদয়ে বুঝ যেন সুফিয়া খান দিল মায়াকে বউয়ের মতো করে গহনাপত্র পরিয়ে। দেখতেও মায়াকে বেশ বউ বউ লাগছে। হৃদ একবার নয় দুবার নয় বারবার মায়ের উপর দৃষ্টি ঘুরালো। মন ব্যাকুল হলো মায়াকে ছুঁয়ে দেখার, কিন্তু কোথায় যেন কিছু একটা বাধা দিচ্ছে হৃদকে। হয়তো মায়ের অনাকাঙ্ক্ষিত বিয়েটা। হৃদ মায়ের দিকে দৃষ্টি স্থির রেখে খানিকটা শক্ত গলায় বলল, আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে কবুল কেন বললে হৃদ? বাবু, খেতে আয়। মায়ের ডাকে নড়ল না হৃদ, বরং দৃষ্টি স্থির মায়ের উপর উত্তরের আশায়। যদিও সে জানে মায়া অসুস্থতার কারণে হৃদকে উত্তর দেবে না, তারপরেও হৃদ মায়ের থেকে তার সকল প্রশ্নের উত্তর চায়। সে তৃতীয় পক্ষের হতে তার ব্যক্তিগত জীবনের কোনো উত্তর চায় না। দরকার হলে হৃদ অপেক্ষা করবে মায়ের সুস্থতার, তারপরেও তৃতীয় পক্ষ নয়। হৃদ চাইলে তার সব প্রশ্নের উত্তর তৃতীয় পক্ষ হতে জানতে পারত, কিন্তু সে অন্যের কথা শুনে বিশ্বাস করার মতন মানুষ নয়। তার ব্যক্তিগত জীবনের সমস্যা তার ব্যক্তিগত মানুষ থেকে শুনবে, নয়তো না। সুফিয়া খানের দেখা পেয়ে মায়া হৃদ থেকে পালিয়ে গেল। হৃদ চেয়েও মায়াকে আটকালো না, বরং যেতে দিল। হৃদের কেন জানি মনে হচ্ছে মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি। যদিও মায়া অসুস্থ, এটা সত্য, তারপরেও মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি, বরং অসুস্থতার মাঝে অল্প হলেও হৃদকে মনে রেখেছে মায়া। আচ্ছা, কোনো কারণে কি মায়া হৃদকে এড়িয়ে যেতে চাচ্ছে, নাকি হৃদের মনের সন্দেহ? এটা কোনটা? এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।